আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বরাবর বলে থাকি যে একবার লেখা 10 বার পড়ার চাইতে উত্তম। যত বেশি বেশি কমেন্টস করবেন তত বেশি বেশি আপনি বিষয়টা মনে রাখবেন। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাব ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। আচ্ছা, তার পূর্বে আপনাদের নিকট একটা প্রশ্ন হচ্ছে, আপনারা একটু কমেন্টে উত্তর করুন, দেওয়ানি আদালত কত প্রকার? আমি দেওয়ানি ক্লাস নিয়েছিলাম, আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন দেওয়ানি আদালত কত প্রকার। দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। দেওয়ানি আদালত কত প্রকার? হ্যাঁ, দেখি কে সঠিক উত্তর, সর্বপ্রথম সঠিক উত্তর কে দিতে পারেন। দেওয়ানি আদালত কত প্রকার? ফরহাদ হোসেন তাজ সর্বপ্রথম সঠিক উত্তর। তারপর এমডি আয়ুব আলী, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সঠিক উত্তর। দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। আদালতে চলে যাব যে ফৌজদারি আদালত কত প্রকার। এখন আমরা প্রথমেই দেখব যে সংবিধানের 94 আর্টিকেল অনুযায়ী সংবিধান এর 94 অনুচ্ছেদ বা আর্টিকেল যাই বলি, অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট নামে একটা আদালত থাকবে। সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত। তাহলে কি সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের কি থাকবে? 2টা শাখা থাকবে। একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, আরেকটা কি আপিল বিভাগ। লক্ষ্য করুন যে সংবিধানের 94 আর্টিকেলে বলা হচ্ছে যে বাংলাদেশে একটা সর্বোচ্চ আদালত থাকবে। এই সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং 2টা বিভাগ থাকবে। এই সুপ্রিম কোর্টের 2টা বিভাগ থাকবে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আরেকটা হচ্ছে আপিল বিভাগ। এবং এই সুপ্রিম কোর্ট ব্যতীত লক্ষ্য করুন, ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। কয় ধরনের? 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। একটা হচ্ছে ব্যতীত 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। কি বললাম যে সুপ্রিম কোর্ট যে 2টা শাখা, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে আপিল বিভাগ। এই 2টা বিভাগ ব্যতীত আরও 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। এটা কি কি? এই 2 শ্রেণীর ফৌজদারি আদালত হচ্ছে, একটা হচ্ছে দায়রা আদালত, আরেকটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এই পর্যন্ত লক্ষ্য করুন প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত লক্ষ্য করুন। সংবিধান 94 আর্টিকেল, এখানে যদি আমরা লক্ষ্য করি, বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নামে সর্বোচ্চ একটা আদালত থাকবে। এই সুপ্রিম কোর্টে 2টা বিভাগ, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। এখন ফৌজদারি কার্যবিধির 6 ধারা, এখানে কি বলছে? সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির 6 ধারাতে যদি আমরা লক্ষ্য করি, এখানে এই ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সংক্রান্ত বিধান বর্ণিত আছে। লক্ষ্য করবেন সুপ্রিম কোর্ট ব্যতীত, বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। একটা হচ্ছে দায়রা আদালত, 2 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। কি বললাম? দায়রা এবং ম্যাজিস্ট্রেট। আবার এই ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 প্রকার। এই ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 নম্বর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তাহলে দেখুন আমরা এখানে কি দেখতে পেলাম, বলা হচ্ছে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। আবার বলা হচ্ছে এই ম্যাজিস্ট্রেট আদালতও আবার দুই শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট এবং আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, ফৌজদারি আদালত শ্রেণী বিভাগ করতে হলে আমরা সংবিধানের 94 আর্টিকেল দেখব, তারপরে ফৌজদারি কার্যবিধির 6 ধারাতে যে বিষয়টা বলছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত দুইটা আদালত, ফৌজদারি আদালত দুই শ্রেণীতে বিভক্ত, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, জুডিশিয়াল ও নির্বাহী, রাজীব বিশ্বাস রাজু। আপিল, রাজীব বিশ্বাস রাজু আপিল, রাজীব বিশ্বাস রাজু। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন। জুয়েল রানা, ক্লিয়ার স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে ইতিমধ্যেই, আপনারা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখুন। হ্যাঁ, আমরা একটু বোর্ডটা মুছে দিই। হ্যাঁ, আর একটু ক্লিয়ার করার জন্য বোর্ডটা মুছে দিচ্ছি। আরেকটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে লিখছি। হাইকোর্ট ডিভিশন, এটা ব্যতীত এর দুইটা শাখা হচ্ছে, একটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, হ্যাঁ, সুপ্রিম কোর্ট সংক্ষেপে লিখলাম সুপ্রিম কোর্ট। এটা ব্যতীত দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হচ্ছে দায়রা আদালত। লক্ষ্য করুন, এখন দেখুন এই ম্যাজিস্ট্রেট আদালত আবার চার শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? এই ম্যাজিস্ট্রেট আদালত আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ম্যাজিস্ট্রেট আদালত আবার 4 প্রকার। কি কি? এক নাম্বার হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত সংক্ষেপে লিখি। হ্যাঁ, আদালত। এখন একটা বিষয় মনে রাখবেন, মহানগরী এলাকার ভিতরে হলে, এটা যদি মহানগরী এলাকায় হয়, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মহানগরী বা মেট্রোপলিটন এলাকায় হয়, তাহলে এটা চিফ মেট্রোপলিটন। মহানগর হলে এটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত হবে। পলিটন ম্যাজিস্ট্রেট। যদি এই ম্যাজিস্ট্রেট আদালতটি কোথায় হয়? মহানগর এলাকার ভিতরে হলে তাহলে তাকে কি নামে ডাকা হবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে তাকে ডাকা হবে। কামরুল হাসান জয়, প্রিয় স্যার, অসংখ্য ধন্যবাদ। ঢাকা থেকে দেখছি স্যার। মুরাদ, এমডি মুরাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এমডি মুরাদ সাহেব, কামরুল হাসান জয় ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে লক্ষ্য করুন, ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত, তাহলে 2 প্রকার। হ্যাঁ, তাহলে ফৌজদারি আদালত 2 প্রকার। 2 প্রকার থেকে আমরা কি পেলাম? ম্যাজিস্ট্রেট আদালত এবং কি পেলাম? দায়রা আদালত। এই ম্যাজিস্ট্রেট আদালত আবার 4 প্রকার। লক্ষ্য করুন, 4 প্রকার। প্রথম প্রকার কি হচ্ছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। যদি এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মেট্রোপলিটন এলাকার ভিতরে হয়, তাহলে তাকে বলা হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই নামে তাকে ডাকা হবে। এখন দেখুন, এই চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটনের অধীনে
আরও একাধিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতে পারে। অর্থাৎ এই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মেট্রোপলিটন এলাকার ভিতরে হয়, তাহলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে ডাকা হবে। তাহলে এটা গেল প্রথম। তাহলে দ্বিতীয় হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখুন, এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত যদি মেট্রোপলিটন এলাকার ভিতরে হয়, তখন তাকে কি নামে ডাকা হবে? তখন তাকে ডাকা হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে ডাকা হবে। এবং মহানগরী এলাকা বা মেট্রোপলিটন এলাকার বাইরে যদি হয়, তাহলে তাকে ডাকা হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে। 3 নাম্বার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 3 নাম্বার কি? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। একটা মজার বিষয়, মেট্রোপলিটন এলাকায় কিন্তু দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব নাই। তাহলে 4 নাম্বার হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দেখুন তো, এই ম্যাজিস্ট্রেট যে 4 প্রকার, এই 4 প্রকার আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই 4 প্রকার ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। সামারি করে দেই। 4 প্রকার ম্যাজিস্ট্রেটের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যদি মেট্রোপলিটন এলাকার ভিতরে হয়, তাকে ডাকা হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে। এই চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটনের অধীনে একাধিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মহানগরী এলাকা অর্থাৎ মেট্রোপলিটন এলাকার ভিতরে হয়, তাহলে তাকে ডাকা হবে মেট্রোপলিটন নামে। 3 নাম্বার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং 4 হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে রাজীব বিশ্বাস রাজু, আলহামদুলিল্লাহ স্যার, পরিচালক মহোদয়কে অনেক সুন্দর লাগছে, দুর্দান্ত ক্লাস, গো হ্যাত, অসংখ্য ধন্যবাদ। জুয়েল রানা, মুরাদ, জি স্যার বুঝতে পারছি। কামরুল হাসান জয়, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করবেন, যদি কোনো প্রশ্ন থাকে করবেন। তাহলে আমরা 4 প্রকার ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব যে দায়রা আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে। এই দায়রা আদালত কত প্রকার, দায়রা আদালত সম্পর্কে আমরা দেখব। এখানে 9 ধারাতে 9 ধারা দায়রা আদালত সম্পর্কে, সিআরপিসির 9 ধারা। এই ধারাতে এখানে দায়রা আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে আপনি লক্ষ্য করতে পারবেন যে 3 প্রকার দায়রা আদালতের কথা বলা হয়েছে। 3 প্রকার এখানে কি কি? 1 নাম্বার হচ্ছে দায়রা জাজ। 1 নাম্বার কি? দায়রা জাজ। এখন আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এই দায়রা জাজ যদি মেট্রোপলিটন এলাকার মধ্যে হয়, তাহলে এটাকে বলা হবে মেট্রোপলিটন দায়রা জাজ। কি বলা হবে? মেট্রোপলিটন দায়রা জাজ। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। মেট্রোপলিটন দায়রা জাজ নামে তাকে অভিহিত করা হবে। 2 নাম্বার বলা হচ্ছে অতিরিক্ত দায়রা জাজ। 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত দায়রা জাজ। এবং 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার যে দায়রা জাজ সেটা হচ্ছে যুগ্ম দায়রা জাজ। দেখুন, এই যে 3 প্রকার দায়রা জাজের কথা বললাম, সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 9 ধারাতে, ভালো করে খেয়াল করবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এইগুলো থেকেই কিন্তু আপনাকে ফৌজদারিতে প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন হয়। এই বিষয়গুলো জানা আপনার জন্য জরুরি, কারণ আপনি আইনজীবী হলেও এইগুলো কিন্তু সারা জীবন আপনাকে কাজে দিবে। দায়রা আদালত 3 প্রকার: দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ এবং যুগ্ম দায়রা জাজ। দায়রা জাজ যদি মেট্রোপলিটন এলাকার ভিতরে হয় তাহলে হবে মেট্রোপলিটন দায়রা জাজ বা মহানগর দায়রা জাজ। অতিরিক্ত দায়রা জাজ যদি মেট্রোপলিটন এলাকার ভিতরে হয় তাহলে মহানগর অতিরিক্ত দায়রা জাজ হিসেবে অভিহিত হবে। ওকে, সিম্পল। তো প্রিয় আইনের শিক্ষার্থী বন্ধু, দায়রা, অতিরিক্ত দায়রা, যুগ্ম, রেগুলার স্টাডি, এলএলবি ফাইনাল, অসংখ্য ধন্যবাদ। রায়হান আহমেদ রাজ লাইভটি শেয়ার করে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। রায়হান আহমেদ রাজ সাহেব, আপনার প্রতি অনুরোধ রইল আপনার গ্রুপে আপনি এই লাইভ ক্লাসটি দিয়ে দিবেন, কারণ এলএলবি যারা ফাইনালের শিক্ষার্থী এই বিষয়টি জানা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা ম্যাজিস্ট্রেট আদালত কয় প্রকার জানলাম? 4 প্রকার। দায়রা আদালত 3 প্রকার আমরা জেনে ফেললাম। এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে করেন। আমরা তারপরে ফৌজদারি আদালত 2 প্রকার, ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট কয় প্রকার? ম্যাজিস্ট্রেট আদালত 4 প্রকার। সরি, ম্যাজিস্ট্রেট আদালত প্রধানত হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, 2 প্রকার। আমরা খেয়াল করবেন, এখানে ম্যাজিস্ট্রেট আদালত প্রধানত 2 প্রকার। প্রথমেই তো আলোচনা করেছি, এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার, অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকার। এই জিনিসটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট প্রধানত 2 প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। ঠিক আছে? তাহলে ম্যাজিস্ট্রেট প্রধানত 2 প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। এই 4 প্রকার কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দায়রা আদালত 3 প্রকার, দায়রা জাজ, মেট্রোপলিটন এলাকার হলে মেট্রোপলিটন দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ, যুগ্ম দায়রা জাজ। আপনারা একটু কমেন্ট করুন, কমেন্ট ক্লিয়ার কিনা, আমি মুছে ফেলবো, আবার পরবর্তী স্টেপে চলে যাব। যে এই যে ম্যাজিস্ট্রেট আদালত 2 প্রকারের কথা বলেছিলাম, এই 2 প্রকার কি? বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট আদালত প্রধানত কি? 2 প্রকার। 2 প্রকার আমরা তো আলোচনা করলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা এখন দেখি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার দেখলাম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা দেখব। নির্বাহী ম্যাজিস্ট্রেট কত প্রকার? দেখুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট 3 প্রকার। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও 3 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এবং 3 নম্বর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই বিষয়টা আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে 10 ধারা, সিআরপিসির 10 ধারাতে আপনারা এটা জানবেন, একটু দেখবেন। ফৌজদারি কার্যবিধির 10 ধারাতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3 প্রকার। জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট, ডিসি যাকে বলা হয়, ডিসি। হ্যাঁ, ডিসি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয় এডিসি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ওকে, তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো প্রশ্ন থাকে করার জন্য বলছি, যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আমরা প্রশ্ন থাকে করবেন। হ্যাঁ, আমরা এখন দেখব। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের। প্রশ্ন করলাম, হত্যা মামলার বিচার নিম্নের কোন আদালতে হবে? অপশন ক জেলা জাজ,
হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করবেন। হত্যা মামলার বিচার কোন আদালতে হবে? জেলা জাজ। খ নাম্বার হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। গ নাম্বার হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। দেখি কে দিতে পারেন সঠিক উত্তর। ঘ নাম্বার হচ্ছে দায়রা জাজ। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তর কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ কি হবে উত্তর? হত্যা মামলার বিচার নিম্নের কোন আদালতে হবে? জেলা জাজ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট নাকি দায়রা জাজ? দেখি সর্বপ্রথম শরীফ আল মামুন, এই প্রশ্নের বিজয়ী হচ্ছেন শরীফ আল মামুন, দায়রা আদালত। তারপরে উত্তর করেছেন রাজীব বিশ্বাস রাজু, আফসানা আফরিন লিপি, হ্যাঁ তানিয়া কাউসার, কামরুল হাসান, জিনাত মৌসুমী, এমডি আয়ুব আলী, সোনিয়া জান্নাত, আফসানা আফরিন লিপি, হুমায়ুন হজিফা। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, একটা বিষয় মনে রাখবেন। দায়রা জাজ, জেলা জাজ একই ব্যক্তি। জেলা জাজ, দায়রা জাজ হচ্ছেন একই ব্যক্তি। এখানে পার্থক্যটা কি? জেলা জাজ, দায়রা জাজ একই ব্যক্তি। এখানে মূল পার্থক্যটা হচ্ছে যখন ফৌজদারি মামলার বিচার করবে তখন তিনি দায়রা জাজ। জেলা জাজ যখন দেওয়ানি মামলার বিচার করবে তখন তিনি জেলা জাজ। ক্লিয়ার? এক কথায় মনে রাখবেন, দায়রা জাজ, জেলা জাজ একই ব্যক্তি। ভাইভাতে প্রশ্ন করা হয় যে জেলা জাজ এবং দায়রা জাজের মধ্যে পার্থক্য করুন তো। পার্থক্যটা হচ্ছে জেলা জাজ, দায়রা জাজ একই ব্যক্তি যখন তিনি ফৌজদারি মামলার বিচার কাজ পরিচালনা করেন তখন তিনি দায়রা জাজ, আবার যখন তিনি দেওয়ানি মামলার বিচার কার্য পরিচালনা করেন তখন তিনি জেলা জাজ নামে অভিহিত হবেন। আশা করি ক্লিয়ার। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব এই যে জেলা জাজ, দায়রা জাজ আমরা আলোচনা করলাম, কে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে, কোন আদালতের ক্ষমতা কতটুকু। এই আদালতের ক্ষমতা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই যেতে হবে 31 এবং 32 ধারা। আমরা প্রথমেই দায়রা আদালতের ক্ষমতা সম্পর্কে জানব। 32 ধারা, ফৌজদারি কার্যবিধির 32 ধারাটা আমরা প্রথমে দেখি। সিআরপিসি সেকশন 32, ঠিক আছে। এখানে 32 ধারাতে বলছে কোন দায়রা জাজ বা হাইকোর্ট এবং দায়রা জাজ কীরকম ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখন দেখুন, সংক্ষেপে লিখি, হাইকোর্ট বিভাগ, দায়রা জাজ এবং অতিরিক্ত দায়রা জাজ, এই যে তিনটার কথা বললাম। কি বললাম? হাইকোর্ট, দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজের কথা বললাম। এখন দেখুন, এই তিনটি আদালত আইনে অনুমোদিত। খেয়াল করবেন, আইনে অনুমোদিত। আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। কি দিতে পারে? যে কোনো দণ্ড। দেখুন, ফৌজদারি কার্যবিধির, সরি এটা 31 ধারা হবে। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধির 32 না, সরি 31। ফৌজদারি কার্যবিধির 31 ধারাতে আমরা দেখতেছি
এখানে বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ, দায়রা জাজ এবং অতিরিক্ত দায়রা জাজ এই তিনটি আদালত কি করতে পারে? আইনে অনুমোদিত যে কোনো ধরনের শাস্তি তারা দিতে পারবে। আইনে অনুমোদিত, যেমন ধরেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ বাংলাদেশ প্রচলিত আইনে অনুমোদিত যে সকল দণ্ড আছে, যে কোনো দণ্ড তারা দিতে পারে। কে দিতে পারবে? হাইকোর্ট, দায়রা, অতিরিক্ত দায়রা জাজ। তবে এখানে দেখুন, এই যে দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ, তারা যদি এই দুই ব্যক্তি যদি কি করে? মৃত্যুদণ্ড প্রদান করে, মৃত্যুদণ্ড প্রদান করেন, তাহলে কি করতে হবে? হাইকোর্ট ডিভিশনের অনুমতি সাপেক্ষে সেই দণ্ডটা কি করতে হবে? দণ্ড কার্যকর করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? অর্থাৎ দেখুন, হাইকোর্ট বিভাগ, দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ যে কোনো ধরনের দণ্ড তারা দিতে পারবে। তবে দায়রা জাজ এবং অতিরিক্ত দায়রা জাজ এই দুইজন ব্যক্তি যদি কোনো মামলার মৃত্যুদণ্ড প্রদান করে, তবে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কি করতে হবে? হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে সেই দণ্ডটা কার্যকর করতে হবে। হাইকোর্ট বিভাগের অনুমতি ব্যতীত আপনি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন না। ওকে, দেখুন ক্লিয়ার কিনা? এখন আসা যাক, তিনটা আমরা দেখলাম, এখন দেখা যাক যুগ্ম দায়রা জাজ। এই ব্যক্তি কতটুকু সাজা দিতে পারেন? এই ব্যক্তিকে বলা হচ্ছে 10 বছরের অধিক তিনি পারবেন না। 10 বছরের অধিক, অর্থাৎ তার ক্ষমতাটা হচ্ছে 10 বছর পর্যন্ত। অর্থাৎ 10 বছর পর্যন্ত যত প্রকার শাস্তি আছে এই যুগ্ম জজ সাহেব তিনি দিতে পারবেন। অর্থাৎ যে কোনো দণ্ডই তিনি দিতে পারেন, তবে দিতে পারবেন না কি দিতে পারবেন না? মৃত্যুদণ্ড দিতে পারবেন না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন না, এবং 10 বছরের ঊর্ধ্বে কোনো শাস্তি তিনি দিতে পারবেন না। এটাই বলা হচ্ছে যুগ্ম দায়রা জজ মহোদয়ের। তাহলে আমরা ডিয়ার ভিউয়ার্স, আইনের শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, হ্যাঁ প্রশ্ন করবেন, যদি থাকে বুঝতে না পারলে বলবেন যে স্যার বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আপনারা যদি বুঝতে না পারেন আমাকে বলবেন যে স্যার বুঝতে পারিনি। তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, একটু সামারি করে দিচ্ছি। হাইকোর্ট বিভাগ, দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজের কথা বললাম। আইনে অনুমোদিত যে কোনো দণ্ড তারা প্রদান করতে পারবেন। তবে অতিরিক্ত দায়রা জাজ এবং দায়রা জাজ যদি মৃত্যুদণ্ড প্রদান করেন, এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। যুগ্ম দায়রা জাজ তিনিও যে কোনো দণ্ড দিতে পারেন, তবে পারবেন না কি? মৃত্যুদণ্ড দিতে পারবেন না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন না, এবং 10 বছরের অধিক কোনো দণ্ড তিনি প্রদান করতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। এখান থেকে আমরা বিগত সালে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্ন করে দিচ্ছি, আপনারা উত্তর করবেন। দায়রা জাজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রয়োজন হয় কার? দায়রা জাজ তিনি যদি মৃত্যুদণ্ড প্রদান করেন তাহলে কার অনুমোদন প্রয়োজন হবে? একজন লিখছেন সিআরপিসি এর এখতিয়ারধীন আদালত কোন কোন আদালত? সিআরপিসি কি পড়াচ্ছি রে ভাই? এই সিআরপিসি মানে তো ফৌজদারি কার্যবিধি, এর অধীনেই তো আমরা পড়াচ্ছি। যেগুলো আজকে পড়াচ্ছি সেটি তো হচ্ছে দেওয়া সিআরপিসির মানে অধীনে ম্যাজিস্ট্রেটের আদালতের ক্ষমতা, দায়রা আদালতের ক্ষমতা। কি প্রশ্ন করেন আমি বুঝলাম না। শরীফ আল মামুন হাইকোর্ট, রাজীব বিশ্বাস রাজু হাইকোর্ট। হ্যাঁ, আজকের প্রশ্নের উত্তর যে প্রশ্নটা করলাম ইতিপূর্বে, দায়রা জাজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন হয় কার? এখানে অনুমোদন নিতে হবে কার? হাইকোর্ট বিভাগের। অসংখ্য ধন্যবাদ।
সবাই সঠিক উত্তর প্রদান করেছেন। হ্যাঁ, আপনারা সবাই সঠিক উত্তর প্রদান করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। সাধারণভাবে একজন যুগ্ম দায়রা জাজ অনধিক কত বছরের, এখানে ড্যাশ কথাটা লেখা আছে, সাধারণভাবে একজন দায়রা জাজ অনধিক ড্যাশ কত বছরের কারাদণ্ড দিতে পারেন? 7 বছর, 10 বছর, 12 বছর নাকি 14 বছর? শরীফুল মামুন সর্বপ্রথম সঠিক উত্তর প্রদান করেছেন 10 বছর। হ্যাঁ, আপনারা সবাই সঠিক উত্তরটি প্রদান করেন। কি হবে আমরা দেখব 32 ধারা ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা। একজন ম্যাজিস্ট্রেট কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কতটুকু ক্ষমতা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন। সিআরপিসির 32 ধারা সেকশন 32, এখানে ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা অর্থাৎ ম্যাজিস্ট্রেটগণের এখতিয়ারের কথাই বলা হয়েছে। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা পরে আলোচনা করব। তার পূর্বে বিচারিক ম্যাজিস্ট্রেটগণের যে ক্ষমতা, প্রথমেই আমরা দেখি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর বা মেট্রোপলিটন, হ্যাঁ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কতটুকু। আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা একটু দেখি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এখানে বলা হচ্ছে নির্জন কারাবাস সহ 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড তিনি করতে পারেন বা জরিমানা করতে পারবেন। তাহলে কি দেখলাম যে নির্জন কারাবাস সহ 5,000 টাকা 5 বছর পর্যন্ত নির্জন কারাবাস সহ 5 বছরের কারাদণ্ড তিনি দিতে পারবেন এবং দিতে পারবেন 10,000 টাকা অর্থদণ্ড। দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আমরা দেখব দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন। এখানে বলা হচ্ছে নির্জন কারাবাস সহ 3 বছর এবং 3 বছর কারাদণ্ড এবং তিনি দিতে পারবেন 5,000 টাকা অর্থদণ্ড বা জরিমানা, যাকে বলি অর্থদণ্ড বা জরিমানা তিনি করতে পারবেন। তারপরে যদি দেখি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু নির্জন কারাবাস দিতে পারবেন না, তিনি 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন প্লাস 2,000 টাকা জরিমানা করতে পারবেন। এটা হচ্ছে 32 ধারা। হ্যাঁ, তাহলে আমরা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথাও দেখলাম। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, 32 ধারা ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের যে ক্ষমতা, 32 ধারাটা যদি আমরা দেখি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কী রকম ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এই ম্যাজিস্ট্রেটগণ কতটুকু দণ্ড দিতে পারেন, কত হাজার টাকা পর্যন্ত তিনি অর্থদণ্ড প্রদান করতে পারেন। তিনি পারেন নির্জন কারাবাস সহ 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা তিনি করতে পারেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি বলি যে নির্জন কারাবাস সহ 3 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ডে তিনি দণ্ডিত করতে পারেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, 2 বছর কারাদণ্ড এবং 2,000 টাকা অর্থদণ্ড তিনি দিতে পারেন। বিগত সালে
এখান থেকে লক্ষ্য করছি যে অনেকগুলো প্রশ্ন বিগত সালে অনেকগুলো প্রশ্নই এখান থেকে করা হয়েছে এই ৩২ ধারা থেকে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতাগুলো থেকে। কোনটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয়? একটা প্রশ্ন ব্যতিক্রম একটা প্রশ্ন করা হয়েছিল। কোনটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয়? ক নাম্বার বলা হচ্ছে বিচারের জন্য সুপর্দ করা, খ নাম্বারে বলা হচ্ছে জামিনদারকে রেহাই দেওয়া, গ নাম্বারে বলা হচ্ছে দুঃস্বীকারোক্তি লিপিবদ্ধ করা, ঘ নাম্বারে বলা হচ্ছে দণ্ডবিধিভুক্ত যে কোনো অপরাধ আমলে গ্রহণ করা। দেখি এই প্রশ্নটি কে উত্তর করতে পারেন। কোনটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয়, মানে ক্ষমতা না? বিচারের জন্য সুপর্দ করা, খ নাম্বারে জামিনদারকে রেহাই দেওয়া, গ নাম্বারে দুঃস্বীকারোক্তি লিপিবদ্ধ করা, ঘ নাম্বারে বলা হচ্ছে দণ্ডবিধিভুক্ত যে কোনো অপরাধ আমলে গ্রহণ করা। হ্যাঁ, শরীফ আল মামুন। অপশন ডি মাহমুদুল হাসান, অপশন ডি কামরুল হাসান, অপশন ক হবে না, কামরুল হাসান। বিচারের জন্য সুপর্দ করা এটা হবে না, এখানে ক্ষমতাটা না বলা হচ্ছে, ক্ষমতাটা নয় হচ্ছে অপশন ঘ বা ডি, অর্থাৎ দণ্ডবিধির যে কোনো অপরাধ কিন্তু তিনি অপরাধ আমলে গ্রহণ করতে পারবেন না। আচ্ছা, আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? হ্যাঁ, অপশন বলবো না, আপনারা কমেন্ট করুন যে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন। দেখি সঠিক উত্তর কে প্রদান করতে পারেন। 10,000 টাকা, রাইট। 10,000 টাকা, শরীফ আল মামুন 10,000 টাকা, গুড। দেখুন, একটা প্রশ্ন কিন্তু আপনাদের মনে থাকতে পারে যে এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বললাম, এই বেটা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে, অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বললাম, এই দুইটা ম্যাজিস্ট্রেট কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে, এই সংক্রান্ত বিষয়ে আপনি যদি যাই 29-এর ঘ ধারাতে, সিআরপিসি 29-এর ঘ ধারাতে এই বিষয়টা আমরা দেখি। 29-এর ঘ ধারাটাতে বলা হচ্ছে যে সকল অপরাধ মৃত্যুদণ্ড দণ্ডনীয় নয় তা বিচার করার ক্ষমতা প্রদান করতে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। অর্থাৎ এখানে চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেটাই বলি, এখানে আবার অতিরিক্ত তো তাদের সহায়ক অতিরিক্ত চিফ বা অতিরিক্ত মেট্রো, হ্যাঁ যাটাই বলি কেন, 29 ঘ ধারাতে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়। অর্থাৎ এখানে এই ম্যাজিস্ট্রেটগণ মৃত্যুদণ্ড ব্যতীত, দেখুন খেয়াল করবেন ভালো করে, এখানে বলা হচ্ছে যে অপরাধগুলো মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, অর্থাৎ ধরি আমরা মৃত্যুদণ্ড ব্যতীত, এই অপরাধগুলো বিচার করার জন্য তাদেরকে দিতে পারে চিফ অথবা অতিরিক্ত চিফ বা মহানগর চিফ, হ্যাঁ চিফ মহানগর ম্যাজিস্ট্রেট যাকে বলা হয়, এই ম্যাজিস্ট্রেটগণ এই অপরাধগুলো বিচার করতে পারবে, তবে তারা কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ বিচার করতে পারবেন না। এখন দেখুন, এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও আবার এখানে বলা হচ্ছে যে 10 বছর, যদি 10 বছরের অধিক কোনো কারাদণ্ড না হয়, এক কথায় মনে রাখুন এই 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত অন্যান্য সকল কারাদণ্ডের অপরাধের বিচার করার জন্য MM অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দেওয়া যাবে। তাহলে দেখুন, মেট্রোপলিটন এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তারা 10 বছর পর্যন্ত যে কোনো ধরনের মামলার বিচার করতে পারেন, এটা 29-এর ঘ ধারাতে বলা হচ্ছে। এবং চিফ অতিরিক্ত চিফ, যেটাকে মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ডাকা হয়,
তারা কি করতে পারবেন? মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো ধরনের বিচার তারা করতে পারবেন। ঠিক আছে? তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আজকে আর বেশি ক্লাসটা লম্বা করব না। আগামীকালকে আমরা যে ক্লাসটার জন্য বলবো, আগামীকাল শুক্রবার, মনে রাখবেন আগামীকাল শুক্রবার 10টায়, রাত 10টায় আমরা আলোচনা করব ফৌজদারি আদালতের ফৌজদারি মামলার ফৌজদারি মামলা দায়েরের পদ্ধতি, অর্থাৎ একটা ফৌজদারি মামলা কোন কোন উপায়ে দায়ের করা হয় এবং ফৌজদারি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আমরা আগামীকালকের ক্লাসে আলোচনা করব। তো আজকে ক্লাসটি যারা দেখেছেন, যারা যুক্ত ছিলেন, আপনারা কে কোন জেলা থেকে আমার ক্লাসটি উপভোগ করলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে চাচ্ছেন, আমরা দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে চাচ্ছেন বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে, এবং যারা সদ্য এলএলবি পাশ করে ইন্টিমেশন জমা দিয়েছেন, আপনারা একটা সেরা প্রস্তুতির লক্ষ্যে আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে পারেন। আমরা সপ্তাহে 3টি ক্লাস, 2টি পরীক্ষার মাধ্যমে আপনাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাকে একটা সেরা প্রস্তুতি হিসেবে আমরা ইনশাআল্লাহ গড়ে দিব। আমরা সপ্তাহে 3টা বা 4টা ক্লাসও হতে পারে এবং 2টা পরীক্ষা হবে। ঠিক আছে? আমরা প্রত্যেক সপ্তাহে এইভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, চলমান থাকবে। যারা আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে চাচ্ছেন, তারা আমার ফেসবুক ওয়ালে নাম্বার দেওয়া আছে 01727867215। এই নাম্বারে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আগামীকালকের ক্লাসটিও কিন্তু ফ্রি ক্লাস পাবলিক করা হবে। আগামীকালকের ক্লাসটি আপনারা দেখে যাচাই বাছাই করে যারা ভর্তি হতে চাচ্ছেন, প্রথম ধাপেই চাচ্ছেন আইনজীবী হবেন এবং আপনার সেরা একটা প্রস্তুতি চাচ্ছেন, আগামীকালকের ক্লাসটি দেখার পরে আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে পারেন। আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে চাইলে 01727867215, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ফেসবুকেও নক দিয়ে রাখতে পারেন, আপনাদেরকে আমি যুক্ত করে দেব। যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন। রাজ বিশ্বাস, রাজু আমাদের নিয়মিত শিক্ষার্থী, আমাদের দুরন্ত ল একাডেমির মেম্বার গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। উম্মেহানি সাজু চিটাগাং থেকে, হুমায়ুন হজিফা ফরিদপুর থেকে, মুরাদ ঢাকা থেকে, নজরুল ইসলাম সিলেট কোম্পানিগঞ্জ থেকে, আয়ুব আলী বার কাউন্সিল পরীক্ষা সংস্কার আন্দোলন নিয়ে কিছু বলবেন। এমডি আয়ুব আলী ভাই, আই এম সরি, এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। স্যার কোন ধারা পড়ব? আচ্ছা, কোন ধারাভিত্তিক আলোচনাটা আগামীকালকে ক্লাসের পরে করব। আমি কিন্তু ধারাভিত্তিক আলোচনাতে যাচ্ছি না। যারা আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ধারাভিত্তিক আলোচনাতে যাচ্ছি না। আমরা ফাউন্ডেশন ক্লাস, ফৌজদারি কার্যবিধি একটা বৃহৎ আইন, এই বৃহৎ আইনটাকে আমরা সহজেই কিভাবে আত্মস্থ করা যায় সেই লক্ষ্যে আজকে ফাউন্ডেশন ক্লাস করলাম। ফৌজদারি কার্যবিধির যে ফৌজদারি আদালত কয় প্রকার, ম্যাজিস্ট্রেট আদালত কত প্রকার, কোন আদালত কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে, আমরা আজকে জানলাম। আমি বলবো আপনারা ক্লাসটা আবার একটু, যারা বুঝতে পারেননি, একটু আবার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সময় পেলে দেখবেন। আজকে ক্লাস দেখার পরে আগামীকালকের ক্লাসটা ফৌজদারি মামলা দায়েরের পদ্ধতি, কোন ওয়েতে আপনি ফৌজদারি মামলা দায়ের করবেন, একটা ফৌজদারি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয়, ওটাও ফাউন্ডেশন ক্লাস। এই দুটো ক্লাসের পরে আমরা ধারাভিত্তিক আলোচনাতে যাব। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। উম্মেহানি সাজু,
কাল কার জন্য কোন কোন ধারা পড়ে রাখবো বলবেন প্লিজ। কোনো ধারায় পড়া দরকার নেই, ফাউন্ডেশন ক্লাস। ওকে, এমডি আইব আলী খুলনা থেকে যুক্ত হয়েছেন। স্যার অসাধারণ ক্লাস নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ এই দুর্যোগময় মুহূর্তে যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম। দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারি, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি, সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সবসময় কাজ করে যেতে পারি। সেই দোয়া চাচ্ছি আপনাদের নিকট। আপনারা সবাই দোয়া করবেন। অসহায় গরিব মানুষের পাশে যেন আমার এই পেশাটাকে কাজে লাগাতে পারি, নিরীহ মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি, এই দোয়া চাচ্ছি আপনাদের নিকট। এবং আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা, দোয়া। আপনারা যারা আইনের শিক্ষার্থী, প্রথম ধাপে যেন এই কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করে, কঠিন যুদ্ধে অংশগ্রহণ করে প্রথম ধাপে আপনারা আইনজীবী হতে পারেন। সেই জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে অনেক পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রম, অধ্যবসায়, আইনটাকে মনে লালন ধারণ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমি আশা করি নিয়মিত চর্চার মাধ্যমে আপনি আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা এবং অনেক অনেক প্রীতি ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুভকামনা এবং অনেক অনেক প্রীতি ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ।